দেখো, আজ আমাদের সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ টপিক জেন্ডার অ্যান্ড জেন্ডার বায়াস। আমাদের আপার প্রাইমারি সিলেবাসের খুব গুরুত্বপূর্ণ এবং একটি সেন্সিটিভ টপিক বলতে পারি বা সেন্সিটিভ একটা এরিয়া বলতে পারি, যে জেন্ডার এবং জেন্ডার বায়াস। বর্তমান সময়ে এই জেন্ডার বায়াস নিয়ে বিভিন্ন ধরনের কাজ, বিভিন্ন রকমের ধ্যান ধারণা কিন্তু তৈরি হয়েছে। তো এই জেন্ডার বিষয়টা আমাদেরকে জানতে গেলে, যার অর্থ আমরা প্রত্যেকেই জানি যে এটাকে আমরা লিঙ্গ বলে থাকি। তো এই লিঙ্গ সম্পর্কে জানতে গেলে দুটো টার্ম আমাদের মাথাতে আছে। একটা হচ্ছে কি সেক্স, অর্থাৎ যেটাকে আমরা জৈবিক লিঙ্গ বলে থাকি, এবং আরেকটি হচ্ছে জেন্ডার, যেটিকে আমরা সামাজিক লিঙ্গ বলে থাকি। দেখো, যেটাকে আমরা বলছি সেক্স বা জৈবিক লিঙ্গ, এটা হচ্ছে কোনো একটি মানুষ জন্মগ্রহণের পর তার যে শারীরিক, তার যে জিনগত বৈশিষ্ট্যগুলো রয়েছে, যেটা সম্পূর্ণই কিন্তু প্রাকৃতিক বিষয়, যেখানে কিন্তু কোনো সমাজের দিক নেই। অর্থাৎ যেটা মানুষের জন্মগত এবং যেটা তার জিনগত বৈশিষ্ট্য, সেটাকে আমরা বলে থাকি সেক্স। এটা প্রকৃতির দানও বলতে পারি। এখানে আমাদের মানুষের কোনো সেরকম কি বলবো পরিবর্তনের জায়গা নেই, বিশেষ কয়েকটি দিক ছাড়া। তো এই যে জৈবিক লিঙ্গ বা সেক্স, এর কতকগুলো বৈশিষ্ট্য রয়েছে। এই বৈশিষ্ট্যের প্রথম ভিত্তিটাই হচ্ছে কি ক্রোমোজোম। তোমরা অনেকেই জীববিজ্ঞান পড়ে এসেছো, জানো ক্রোমোজোমের ব্যাপারটি। তো ক্রোমোজোমের যে লাস্ট জোড়া, সেক্ষেত্রে আমরা জানতে পারি সেখানে নারী এবং পুরুষের পার্থক্যকরণ হয়ে থাকে। অর্থাৎ যদি দুটোই ডবল এক্স থাকে, মানে এক্স এক্স, তাহলে আমরা সেটাকে বলে থাকি স্ত্রীলিঙ্গ, এবং যেটা এক্স ওয়াই সেটাকে আমরা বলে থাকি কি পুংলিঙ্গ, অর্থাৎ পুরুষ। এবং হরমোনের মাত্রা, অর্থাৎ অনেকেই তোমরা জানো ছেলেদের একটি বিশেষ ধরনের হরমোন রয়েছে এবং মেয়েদেরও একটি বিশেষ ধরনের হরমোন রয়েছে। একটির নাম টেস্টোস্টেরন, এটি ছেলেদের রয়েছে, এবং ইস্ট্রোজেন, এটি মেয়েদের রয়েছে। এবং প্রজনন অঙ্গ, এটা নিশ্চয়ই আমরা প্রত্যেকেই জানি যে নারী পুরুষ দুজনের কিন্তু প্রজনন অঙ্গ কিন্তু আলাদা। এর উপর ভিত্তি করেই কিন্তু আমরা কোনো একটি ব্যক্তির, ব্যক্তি বলতে এখানে নারী পুরুষ উভয়কেই বোঝানো হচ্ছে, তার সেক্স আমরা বিচার করে থাকি যে সে কোন লিঙ্গের মধ্যে পড়ছে। আর কি শ্রেণীবিভাগ, বর্তমানে তাদের শারীরিক বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে আমরা তিন ধরনের সেক্স পাই। একটা হচ্ছে সাধারণত পুরুষ, যেটাকে আমরা মেল বলি, নারী ফিমেল, এবং নতুন একটি টার্ম অনেকেই হয়তো শুনবে ইন্টারসেক্স। অর্থাৎ এটি এমন একটি ভিত্তি যেখানে সে না পুরুষ না স্ত্রী। অর্থাৎ চিকিৎসা বিজ্ঞান তাকে এই যে পুরুষ এবং নারী যে কোনো না একটার মধ্যে ফেলতে পারছে না। তার জননাঙ্গ হোক, তার হরমোনাল যে ইমব্যালেন্স হোক, যেটাই হোক, হরমোনের বৈশিষ্ট্য বলো, তার প্রজনন অঙ্গ বলো, এগুলো তার এমনই একটা রয়েছে, তাকে মেয়ে না ছেলে এই পার্থক্য করা যায় না, যাকে তাকে আমরা বলছি ইন্টারসেক্স। তিন ভাগে আমরা এই জৈবিক লিঙ্গকে ভাগ করতে পারি, মেল ফিমেল আর ইন্টারসেক্স। আর কি রয়েছে সর্বজনীনতা, অর্থাৎ এই যে সেক্স, যেটাকে আমরা জৈবিক লিঙ্গ বলি, এটা পৃথিবীর সবার কাছে একই রকম। যে কোনো প্রান্তের হোক, যে কোনো সংস্কৃতির হোক, প্রত্যেকেরই কিন্তু সেটা নারী হোক পুরুষ হোক অথবা উভয় লিঙ্গের হোক, তাদের শারীরিক যে গঠনগত যে স্ট্রাকচার সেটা একই। অর্থাৎ আমাদের ভারতবর্ষের নারীও যেরকম স্ট্রাকচার, তার তার যে দৈহিক গঠন
আমেরিকার নারীরও দৈহিক গঠন কাছাকাছি একই রকম। কখনোই আমেরিকার নারীর গঠন আমাদের এখানের পুরুষের মতো হবে এমনটা কিন্তু নয়। অর্থাৎ এই সেক্স শব্দটি কিন্তু সর্বজনীন, অর্থাৎ ইউনিভার্সাল একটা ধারণা। আরেকটি গুরুত্বপূর্ণ কি, তোমরা কিছুটা জানতে পেরেছো যে এই যে সেক্স, যেটা জৈবিক লিঙ্গ বলি, এটা কিন্তু পরিবর্তন করা যায় না। তবে বর্তমানে কিছুটা পরিমাণ যে আমাদের বৈজ্ঞানিক গবেষণা পরিবর্তন করে করতে পেরেছে। তোমরা বিভিন্ন মানুষের নাম অনেকেই শুনেছ, যেমন মানবী বন্দ্যোপাধ্যায় বলে একজন ম্যাম রয়েছেন। উনি প্রথমের জীবনে ছেলে ছিলেন, পরবর্তীকালে এখন হয়তো উনি মেয়েতে কনভার্ট হয়েছেন। তো তার সেক্সটাকে বা তার লিঙ্গটাকে পরিবর্তন করা সম্ভব হয়েছে। তাহলে এটা অপরিবর্তনীয় আমরা জানি সাধারণ অর্থে, কিন্তু চিকিৎসা বিজ্ঞান এটাকে পরিবর্তন করেছে কিছু ক্ষেত্রে। তাহলে জৈবিক যে লিঙ্গ, তার ভিত্তি, তার শ্রেণীভাগ, তার সর্বজনীনতা এবং অপরিবর্তনশীলতা, এর ভিত্তিতে আমরা কিন্তু আলাদা করতে পারছি একে। আর কি রয়েছে, নেক্সট আসছে আমরা সামাজিক লিঙ্গ, যেটা আমাদের টপিকের বিষয়, অর্থাৎ জেন্ডার বিষয়টা কি। একদম সহজ ভাষায়, আমাদের সমাজ দ্বারা এমন কিছু জিনিস তৈরি হয়েছে যেটা স্থির করে দিয়েছে যে পুরুষদের ভাগে এগুলো এগুলো আছে, তারা এই এই কাজ করবে, তারা এই আচরণ করবে, তাদের ভাব ব্যবহার এই রকম হবে, সমাজে তাদের এই ধরনের ভূমিকাগুলো থাকবে। সেটা নারীর ক্ষেত্র। এই যে বিষয়টা, যে সমাজ কোনো একটি ব্যক্তির, ব্যক্তি বলতে নারী পুরুষ যে কোনো লিঙ্গের মানুষের, তার কি ভূমিকা রয়েছে, তার কি কাজ রয়েছে, সেটা নির্ধারণ করে দিচ্ছে। অর্থাৎ কোনো একটি শিশু জন্মের পর তার থেকে আমরা কেমন ধরনের প্রত্যাশা আচরণ করি, কেমন ধরনের প্রত্যাশা করছি আমরা, সে কেমন হবে, তার আচরণ কেমন হবে, সে লিপস্টিক পরবে না সে বন্দুক নিয়ে খেলবে, না সে মাটির পুতুল নিয়ে খেলবে, না সে গাড়ি নিয়ে খেলবে। অর্থাৎ সমাজ দ্বারা নির্মিত তার যে পরিচয়, সেটাকে আমরা বলবো কি সামাজিক লিঙ্গ। আর যেটাকে আমরা জৈবিক লিঙ্গ বলছিলাম, সেটা কিন্তু প্রাকৃতিক একটা, তার মধ্যে সেরকম কোনো সমাজের চাপ বা প্রভাব নেই। কিন্তু সামাজিক লিঙ্গের ওপর সমাজ কিন্তু বিরাটভাবে প্রভাবিত করে থাকে। অর্থাৎ এই যে জেন্ডার বা এই যে সামাজিক লিঙ্গ বিভিন্ন পরিবেশ অনুযায়ী নির্ধারিত হয়, বিভিন্ন সমাজ অনুযায়ী নির্ধারিত হয়। কোন জায়গার মানুষের মেয়েদের কাছ থেকে এক ধরনের প্রত্যাশা করা হয়, কোন এক জায়গায় ছেলেদের কাছ থেকে অন্য রকমের প্রত্যাশা করা হয়। আবার এইটা সমাজ, এটা দেশ পরিবর্তনের সাথে সাথে পরিবর্তন হতেও পারে। আমরা অনেকেই জানি হয়তো যে মেঘালয়ে খাসিয়া পাহাড়ের কাছে, খাসি পাহাড়ের কাছে খাসিয়া সমাজ বলে একটি সমাজ আছে, যেখানে নারী হচ্ছে সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। সেখানে মাতৃতান্ত্রিক সোসাইটি রয়েছে। কিন্তু আমাদের এখানে পিতৃতান্ত্রিক সোসাইটি, যদিও এর পরিবর্তন ঘটতে চলেছে প্রায়, কিন্তু এখন পর্যন্ত বলতে পারি যে সমাজ অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী, দেশ অনুযায়ী কিন্তু এই সামাজিক লিঙ্গ বা জেন্ডার প্রভাবিত হয়। এর শ্রেণীভাগ কি? এর শ্রেণীভাগ হচ্ছে পৌরসত্ব এবং নারীত্ব। নতুন একটা আছে রূপান্তরকামী। অনেকেই জানো ট্রান্সজেন্ডারের বিষয়টা, আসবো, এটা সম্পর্কে অনেক বড় আলোচনা আছে, আসবো। আরেকটি আমরা দেখব পরিবর্তনশীল। জেন্ডার কোনো স্থির ধারণা নয়। আমি আগেই বলেছিলাম সেক্স অপরিবর্তনশীল, সেক্সকে পরিবর্তন করা যায় না, কিন্তু জেন্ডারকে আমরা পরিবর্তন করতে পারি। আমরা যদি অনেক আগের, এখানে একটা ডেটা দিয়েছে, 100-150 বছর আগে যদি আমরা দেখি, আমাদের এই সমাজে নারীর যে ভূমিকা ছিল, আজকের ভূমিকা কিন্তু অনেকটাই পরিবর্তিত হয়েছে। কোন একটা দেশের বর্তমান সময়ে নারীর যে ক্ষমতা, অন্য সময় কিন্তু এটা
তার কমও থাকতে পারে অথবা বেশিও ছিল হয়তো। অর্থাৎ সামাজিক লিঙ্গ বা জেন্ডার একটি পরিবর্তনশীল বিষয়। সমাজ পরিবর্তনের সঙ্গে সঙ্গে তোমরা দেখতে পাচ্ছ আগে আমরা মহিলাদের কাছ থেকে এমন কিছু প্রত্যাশা করতাম না, যদিও ভুল, এটা করা কেন করব না, কিন্তু করা হতো না বলবো, যে মহিলারা যুদ্ধে যাবে এটা আমরা আশা করতাম না। কিন্তু এই ধারণা এখন পরিবর্তন হয়েছে। আরেকটা কি, লিঙ্গের ভূমিকা, যেটা আমি একটু আগেই বলছিলাম, অর্থাৎ সামাজিক লিঙ্গের ভূমিকা। আমরা সমাজে এমন কিছু প্রত্যাশা করে ফেলেছি যে সেখান থেকে নারী এবং পুরুষ টোটালি আলাদা হয়ে গেছে। যে ছেলেদের কাজ অর্থ উপার্জন করা, মেয়েদের কাজ ঘর সামলানো, সন্তান প্রতিপালন করা। যদিও কিন্তু এটি ভুল, একটি প্রকৃতির এটা কোনো নিয়ম নয়, কোথাও লিখে দেয়া নেই, আমরা মেনেই নিয়েছি। এটা খুব সুন্দর কনসেপ্ট আছে, গ্লাস সিলিং, আসবো যদি কখনো লেখা আছে কোনো একটা জায়গাতে, যখন আসবো গ্লাস সিলিং বিষয়টা কি। তো এটা কোনো সমাজে বা মানে প্রকৃতির কোনো লেখা নিয়ম নয় যে নারীদের কাজ ঘর সামলাতে হবে, পুরুষদের কাজ বাইরে রোজগার করবে, এমনটা কিন্তু কখনোই নয়। অর্থাৎ জেন্ডার কি সমাজ কর্তৃক কিছু নিয়ম কানুনের বেড়াজালে আমরা কোনো একটি ব্যক্তির কাছে কি ধরনের আচরণ প্রত্যাশা করি, কি ধরনের কার্যকলাপ প্রত্যাশা করি। যেমন আমরা মেয়েদেরকে বলি ভালোভাবে জামা কাপড় পরে বাইরে বেরাবে, ভালো ভাষাতে কথা বলবে, কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটা বলি না। এই যে তাদেরকে একটা কি বলো বেড়ার টোপের মধ্যে আবদ্ধ রেখে দিয়েছি, এই কাজগুলো ছেলেরা করতে পারবে, এই কাজগুলো মেয়েদের, এই যে একটা আবদ্ধ করে ফেলেছে, এইটাই হচ্ছে কিন্তু সামাজিক লিঙ্গ, যেটার দ্বারা আমরা ওই ছেলেটির বা ওই মেয়েটির সমাজ নির্ধারিত যে কাজগুলো রয়েছে, তার যে আচরণগুলো রয়েছে সেগুলো। এবারে আসবো আমরা গুরুত্বপূর্ণ একটি বিষয়, এই যে জেন্ডার অ্যান্ড সেক্স এর ক্লাসিফিকেশন কি রয়েছে, এর কি ভাগ রয়েছে। যেমন জৈবিক দৃষ্টিকোণ থেকে লিঙ্গের শ্রেণীভাগ মানে অর্থাৎ সেক্সের কতগুলো ভাগ রয়েছে, অর্থাৎ জৈবিক লিঙ্গের কতগুলো ভাগ রয়েছে, এগুলোকে আমরা ক্রোমোজোম হোক আর প্রজনন অঙ্গ হোক তার ভিত্তিতে কিন্তু তিনটে ভাগে ভাগ করেছি। একটু আগে বলেও দিয়েছি যে একটা মেল, একটা ফিমেল এবং অপর একটি হচ্ছে ইন্টারসেক্স। মেল নিশ্চয়ই আগের যে ঘটনাগুলো বললাম বুঝতে পেরে গেছো, এদের ক্রোমোজোমে এক্স এবং ওয়াই থাকবে, মানে লাস্ট দুটো যে ক্রোমোজোম তাতে এক্স এবং ওয়াই থাকবে, এবং এদের যে হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন, মানে যৌন হরমোন, যেটা প্রধান যে যৌন হরমোন সেটা হচ্ছে টেস্টোস্টেরন। এটা আমরা জানি অনেকেই, মেয়েদের ক্ষেত্রেও জানি, তাদের যে ক্রোমোজোম হচ্ছে এক্স এক্স, অর্থাৎ তাদের যে ক্রোমোজোমের লাস্ট যে জোড়া সেটা হচ্ছে এক্স এক্স, এবং তার যে হরমোন যেটা রয়েছে প্রত্যেকে যেন ইস্ট্রোজেন এবং প্রোজেস্টেরন, এগুলো মেয়েদের হরমোন রয়েছে। আর যেটা হচ্ছে ইন্টারসেক্স, যেটা উভয় লিঙ্গর মধ্যে পড়ে, তারা এমন ভাবেই জন্ম হয়েছে, তাদের তাদের প্রজনন অঙ্গ হোক, ক্রোমোজোম সংখ্যা হোক, হরমোন হোক, কোনোটাকেই কিন্তু নির্ধারিত এই যে নারী অথবা পুরুষ এই খাঁচাতে আবদ্ধ করা যাচ্ছে না, বা এই জায়গার মধ্যে ফেলা যাচ্ছে না। হয়তো প্রজনন অঙ্গের ত্রুটি রয়েছে, অথবা এই ক্রোমোজোমের মধ্যে ত্রুটি রয়েছে, এই রকম যাদের রয়েছে তাদেরকে আমরা ইন্টারসেক্স বা উভয় লিঙ্গের মধ্যে বলছি। এটা কিন্তু সামাজিক নয় যে সমাজ থেকে উভয় লিঙ্গ করেছেন, না, এইটা ব্যক্তির জন্মগত, অর্থাৎ কোনো একটা কারণে কোনো কিছু ইমব্যালেন্স যদি হয়ে যায় তখন কিন্তু এই উভয় লিঙ্গ বা ইন্টারসেক্সের জন্ম হয়ে থাকে, যাদের জননাঙ্গ এবং ক্রোমোজোম দুটোই কিন্তু অন্য রকম, ডিফেক্টিভ টার্মটা ইউজ করা উচিত, অন্য রকম বলবো, কারণ কে বলেছে যে পারফেক্ট এক্স ওয়াই আর এক্স এক্স, এটাই যে পারফেক্ট কে বলেছে? তাই এটা জন্মগত,
কিছু করার নেই। তাহলে এটা তার একটু অন্য রকম, যে প্রথাগত নারী এবং পুরুষের যে একটা নির্ধারিত জৈবিক সংজ্ঞা রয়েছে, ক্রোমোজোম থাকবে লাস্ট XY, হরমোন থাকবে টেস্টোস্টেরন, মেয়েদের ক্ষেত্রে ক্রোমোজোম থাকবে XX, হরমোন থাকবে ইস্ট্রোজেন এন্ড প্রোজেস্টেরন। এই যে একটা প্রথাগত ধারণা, উভয় লিঙ্গকে এই প্রথাগত ধারণার মধ্যে আমরা ফেলতে পারছি না। তাদের মধ্যে এমন কিছু বৈশিষ্ট্য নতুন হয়ে গেছে, দেখা যাবে তার ক্রোমোজোম হয়তো XX আছে, অত হরমোন দেখা যাচ্ছে টেস্টোস্টেরন, পুরো উল্টো রকম। আবার দেখা যাচ্ছে তার জননাঙ্গের মধ্যেও পরিবর্তন রয়েছে। তাহলে এগুলোকে আমরা উভয় লিঙ্গ বলবো। এগুলা কি? পুরোটাই জৈবিক দিক থেকে, জৈবিক দিক থেকে। নেক্সট আসছি আমরা কি, সামাজিক দিক থেকে কত রকমের রয়েছে, যেগুলোকে আমরা জেন্ডার বলি। আগের যেটা বলছিলাম সেক্স, তিনটে পার্ট, মেল, ফিমেল অ্যান্ড ইন্টারসেক্স। এখানে জেন্ডার কত ধরনের রয়েছে, অর্থাৎ আমরা সমাজে এমন কিছু বাধা ধরা নিয়ম করে দিচ্ছি, তার ভিত্তিতে সে যে জায়গার মধ্যে পড়ছে। প্রথমে আছে কি সিস জেন্ডার, একদম সহজ ভাষায় বলছি, যে জন্মগত ভাবে সে যা হয়েছে এবং মানসিক ভাবে সে একই রকম। মানে দেখা যাবে সে শারীরিক দিক দিয়েও পুরুষ, মানসিক দিক দিয়েও পুরুষ, শারীরিক দিক দিয়েও মেয়ে, মানসিক দিক দিয়েও মেয়ে। যদি এই রকম হয় সেগুলোকে আমরা বলি কি সিস জেন্ডার, অর্থাৎ যেটা স্বাভাবিক। আবার বলছি স্বাভাবিক টার্মটা ইউজ করা অতটা উচিত হবে না, যেটা আমরা ইন জেনারেল দেখি। অর্থাৎ কোন পুংলিঙ্গ শারীরিক দিক থেকে মানসিক দিক থেকেও পুংলিঙ্গ, কোন স্ত্রী শারীরিক দিক দিয়েও স্ত্রী এবং মানসিক দিক দিয়েও স্ত্রী, অর্থাৎ জন্মগত এবং মানসিক দুটো লিঙ্গই তার একই রকম। এগুলোকে বলি আমরা সিস জেন্ডার। মানে আমরা যে সচরাচর মেল ফিমেল গুলোকে দেখি তারা এই রকমের মধ্যে পড়ে। আর একটা কি ট্রান্সজেন্ডার, যাদেরকে আমরা রূপান্তরকামী বলা হয়। এই যে মানবী ম্যাম বা স্যারের কথা বলছিলাম, যে জন্ম দিক দিয়ে সে হয়তো পুরুষ হয়েছে কিন্তু মানসিক দিক দিয়ে সে নারী। আবার এর উল্টাও হতে পারে, মানসিক দিক দিয়ে সে পুরুষ কিন্তু জন্মগত দিক দিয়ে সে মেয়ে হয়েছে। এই রকম মানুষগুলোকে আমরা বলছি কি রূপান্তরকামী বা ট্রান্সজেন্ডার। আবার বলছি, যখন কোনো একজন জন্মগতভাবে তার যে শারীরিক লিঙ্গ অর্থাৎ জননাঙ্গ, ক্রোমোজোম যা রয়েছে, কিন্তু মানসিক দিক দিয়ে সে নিজেকে অন্য লিঙ্গে ফিল করছে, মানে তার দেহ, তার স্ট্রাকচার সব মেল, কিন্তু নিজেকে মেয়ে বা ফিমেল হিসাবে অনুভব করতে পারে সে। এরকম যারা রয়েছেন তাদেরকে বলবো আমরা ট্রান্সজেন্ডার। আর যেটা নন ব্রাইনারি, এটা আবার একটা অন্য রকম। মানে এই যে ব্যক্তি বলবো বা এই যে মানুষ বলবো, এরা না নিজেদেরকে পুরুষ কাঠামোতে, না নিজেদেরকে মহিলা কাঠামোতে, না যে কোনো দুটো কাঠামোর মধ্যে দুটোতে কোনোটাতেই রাখতে পারছে না। না তারা সিসজেন্ডারে পড়তে পারছে, না হয়তো ট্রান্সজেন্ডারের মধ্যে পড়ছে, কোনোটার মধ্যেই পড়ছে না। এরকম যারা রয়েছে, অর্থাৎ তারা লিঙ্গ এই দুটোর মাঝামাঝি রয়েছে, মানে নারীও নয় পুরুষও নয়, মাঝামাঝি অবস্থায় রয়েছে। এই রকম যারা রয়েছে তাদেরকে আমরা নন বাইনারি বলি। আর জেন্ডার ফ্লুইড কি, এটা আবার একটু অন্য রকমের। মানে এদের যে লিঙ্গ পরিচিতি এটা স্থির নয়। আজ সে হয়তো নিজেকে নারী বলে মনে করছে, এক দু বছর 3 বছর বাদে আবার সে নিজেকে পুরুষ বলে মনে করছে। অর্থাৎ এই ফ্লুইড মানে কি তরল, সে নিজেকে যে পাত্রে রাখছে সে পাত্রের মতো আকার ধারণ করছে। হয়তো কোনো একজন ব্যক্তি মানুষ সে দীর্ঘদিন পুরুষদের সঙ্গে মিশছে, তার আচরণে একটা পুরুষ ভাব চলে আসছে। আবার 1.5-2 মাস 3 মাস যাবত সে মহিলাদের সঙ্গে মিশছে,
তখন তার মধ্যে একটা নারীত্ব জেগে উঠছে। এই রকম যারা রয়েছে তাদেরকে বলবো আমরা জেন্ডার ফ্লুইড। মানে এদের লিঙ্গ কোনো স্থির নয়, সময়ের পরিপ্রেক্ষিতে কিন্তু চেঞ্জ হয়ে যায়, এগুলোকে আমরা বলছি জেন্ডার ফ্লুইড। আর একটা আছে অ্যাজেন্ডার। এটা কি? যে পরিচিত দুটো লিঙ্গ রয়েছে শুধু সেগুলো নয়, এরা নিজেকে কোনো লিঙ্গের মধ্যে ফেলতেই চাইছে না। মানে এরা বলতে চাইছে আমাদের যে লিঙ্গ ধারণা রয়েছে তার বাইরে থাকতে চাই আমরা। আমরা কোনো নারী না পুরুষ নাকি আমাদের এসব চাই না, আমরা আমাদের মতো ভাবে থাকতে চাই। যে এখন এখন একটা নতুন বিষয় বেরিয়েছে না, এখন কেউ হিন্দু না মুসলিম না খ্রিস্টান, হিউম্যানিটি টার্মটা ইউজ করছে। এই রকমই বিষয়টা, যে নিজেদেরকে কোনটা নির্দিষ্ট লিঙ্গে এরা রাখতে চাইছে না, এরা লিঙ্গ ধারণা বা লিঙ্গ পরিচিতি যেটা তার বাইরে নিজেদেরকে রাখার চেষ্টা করতে চাইছে। যে আমরা না নারী না পুরুষ এই ধারণার মধ্যেই আসতে চাইছি না, আমরা আমরা একটা অন্য রকম স্বতন্ত্র থাকতে চাইছি। নতুন একটি টার্ম, খুব ইম্পর্টেন্ট টার্ম বলবো না, আমব্রেলা টার্ম, একগুচ্ছ শব্দ। আগেরটা কিন্তু হয়ে গেছে আমাদের সামাজিক অর্থাৎ জেন্ডারের যে ভাগগুলো, এর 5টা ভাগ: সিসজেন্ডার, ট্রান্সজেন্ডার, নন বাইনারি, জেন্ডার ফ্লুইড আর অ্যাজেন্ডার। এই যে ভাগটা, এটা কোনো ভাগ নয়, এটা একটা নতুন টার্ম। অর্থাৎ জেন্ডার সম্পর্কিত যত ধারণা রয়েছে সেটা এই যে LGBTQIA+, আবার বলছি প্লাস সাইনটা কিন্তু আছে প্লাস, এই যে আমব্রেলা টার্ম, এই টার্মের মধ্যে ফেলার চেষ্টা করা হচ্ছে। যে এখানে আগের যে সময় ছিল যে নারী পুরুষ বা বিষমকামী, এর মধ্যে শুধুমাত্র আমরা সমস্ত জাতিকে বা সমস্ত মানুষকে রাখতে পারবো না, যদিও জাতি টার্মটা ইউজ করা হয়, জাতি বলতে নারী জাতি পুরুষ জাতি, এখানে অন্য কোনো জাতি নয়, এর মধ্যে নয় এর বাইরেও কিছু থাকতে পারে, সেই নিয়ে অনেকগুলো টার্ম। এই যে প্লাস মানে এখনো গবেষণা চলছে। এই এল মিনস হচ্ছে লেসবিয়ান, তোমরা টার্মটা শুনেছো। লেসবিয়ান মানে এমন কিছু মেয়ে যারা মানসিক দিয়ে শারীরিক দিয়ে সবগুলোই মেয়ে, কিন্তু আবার তারা মেয়েদের প্রতি আকর্ষিত, তাদেরকে বলা হয় লেসবিয়ান। যারা শারীরিক দিয়ে মানসিক দিয়ে নারী, কিন্তু নারীদের প্রতি তাদের আকর্ষণ, এরকম যারা গোত্রের মধ্যে পড়ছে তাদেরকে আমরা বলছি লেসবিয়ান। মানে এল হলো এই, জি মিন্স গে, অর্থাৎ যারা পুরুষ হয়ে পুরুষদের প্রতি আকর্ষণ রয়েছে। অর্থাৎ যে সমস্ত মানুষগুলো শারীরিক দিয়ে মানসিক দিয়ে পুরুষ, কিন্তু পুরুষদের প্রতি তাদের আকর্ষণ রয়েছে। আমরা জানি যে আমাদের বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ, অর্থাৎ মেয়ের আকর্ষণ ছেলের দিকে, ছেলের আকর্ষণ মেয়ের দিকে, এতে লজ্জা পাওয়ার কিছু নেই, এটা স্বাভাবিক, এটা স্বাভাবিক। কিন্তু গে এবং লেসবিয়ান এর উল্টো ধারণা, মানে যেখানে নারীর হওয়া উচিত পুরুষের দিকে আকর্ষণ এবং পুরুষের হওয়া উচিত নারীর দিকে আকর্ষণ, এর উল্টোটা, নারী হয়ে নারীর প্রতি আকর্ষণ লেসবিয়ান, পুরুষ হয়ে পুরুষের প্রতি আকর্ষণ গে। এরপর আসছে এল জি হলো বি, বি ফর বাইসেক্সুয়াল। অর্থাৎ এই ব্যক্তিরা উভয়ই, মানে সে পুরুষের প্রতি হতে পারে নারীর প্রতি হতে পারে, উভয়ের প্রতি তার আকর্ষণ রয়েছে, দ্বিকামী যাকে আমরা বলতে পারি। অর্থাৎ যদি সে নারী হয়ে নারীর প্রতি আবার পুরুষের প্রতি উভয়ের আকর্ষণ, আবার পুরুষ হয়ে পুরুষের প্রতি এবং নারীর প্রতি উভয়ের প্রতি আকর্ষণ রয়েছে, এরকম যারা গোত্রের মধ্যে পড়ছে তাদেরকে আমরা বলি বাইসেক্সুয়াল। তাহলে এল জি বি, এবার টি আছে, টি ফর ট্রান্সজেন্ডার। এই টার্মটা আমি আগেই বলে ফেলেছি, যে যারা জন্ম থেকে অর্থাৎ তাদের বায়োলজিক্যাল লিঙ্গ আর বর্তমানে নিজেরা নিজেদেরকে যেটা মনে করছে এটা আলাদা। অর্থাৎ জন্মের সময় তাকে ডাক্তার, তাকে বিজ্ঞান চিহ্নিত করেছে ছেলে হিসেবে, কিন্তু নিজেকে সে মেয়ে হিসাবে অনুভব করছে, নিজেকে নিজের অন্তর থেকে মেয়ে ফিলিংস করছে।
এরকম যারা রয়েছে তাদেরকে আমরা বুঝি ট্রান্সজেন্ডার। অর্থাৎ সে জন্মদিক দিয়ে এক ধরনের লিঙ্গ হলেও মানসিক দিয়ে নিজেকে বিপরীত অন্য লিঙ্গের হিসেবে অনুভব করে। এরপরে এলজিবিটি কিউ। কিউ দেখো টার্মটা যে কিউ এর মানে হচ্ছে সিসজেন্ডার ছাড়া বাকি সবাই কিউ এর মধ্যে পড়তো একটা সময়। অর্থাৎ এটা হচ্ছে একটা সামগ্রিক শব্দ, যেখানে নারী পুরুষ এবং বিষমকামী এই কাঠামোর মধ্যে আমরা যাকে ফেলবো না। এটা একটা স্বতন্ত্র জায়গা যেখানে ওই দুটো ধারণা ছাড়া অন্য সম্প্রদায় আসবে। আবার এটা কিউ ফর কেউ কোয়েশ্চেনিং বলে, অর্থাৎ যারা এখনো নিজের লিঙ্গ সম্পর্কে নিশ্চিত নয় যে আমি ছেলে না মেয়ে, এটা সে এখনো নিশ্চিত নয়, এটাকে সে এখনো এক্সপ্লোর করছে, এখনো জানার চেষ্টা করছে যে ঠিক আছে আমি শারীরিক দিয়ে পুরুষ, কিন্তু কখনো কখনো আমার মধ্যে একটা মনোভাব হচ্ছে আমি নারী, আবার কখনো কখনো মনে হচ্ছে না না আমি পুরুষ। এই যে এরকম চিন্তাতে যারা রয়েছে, কোয়েশ্চেনিং, নিজের মাথাটা বড় কোয়েশ্চেন মার্ক যে আমি নারী না পুরুষ, এই রকম যারা রয়েছে তারা হচ্ছে এই কিউ এর মধ্যে পড়ছে। আর আই ফর ইন্টারসেক্স, একটু আগেই বলেছি ইন্টারসেক্সের কথাটা, যে এরা জন্মগতভাবে তাদের যে বৈশিষ্ট্যগুলো দেখা গেছে সেটা নারীর মধ্যে না পুরুষের মধ্যে ফেলবে, ডাক্তাররা এটাই বুঝতে পারছে না। মানে চিকিৎসা বিজ্ঞান ওই ব্যক্তিকে সে জন্মের সময় নারী না পুরুষ এই আইডেন্টিফিকেশনটাই করতে পারছে না। তখন তাদেরকে আমরা বলছি কি ইন্টারসেক্স বা উভয় লিঙ্গ। দেখা যাবে তাদের দুই ধরনেরই জননাঙ্গ রয়েছে, তারা ইন্টারসেক্সের মধ্যে পড়তে পারে। ক্রোমোজোমের ত্রুটি রয়েছে, তারা ইন্টারসেক্সের মধ্যে পড়তে পারে। অর্থাৎ নারী এবং পুরুষের যে সাধারণ বৈশিষ্ট্য সেগুলো যেন মিলে মিশে গেছে, কিছু নারীর বৈশিষ্ট্য কিছু পুরুষের বৈশিষ্ট্য মিলে মিশে গেছে। এই রকম গোত্রের মধ্যে যারা পড়ছে তারা হচ্ছে ইন্টারসেক্স বা আই। আর একটি টার্ম আছে এ ফর কি অ্যাসেক্সুয়াল। এই টার্মটা কিন্তু বর্তমানে অনেকখানি বলতো, অনেক মানুষের মধ্যে রয়েছে যে অন্যের প্রতি আকর্ষণ এদের নেই, অর্থাৎ এই গোত্রের ব্যক্তির মধ্যে যৌন আকর্ষণ ক্ষমতাই নেই, তারা পড়ছে কি এর মধ্যে, অর্থাৎ অ্যাসেক্সুয়াল। এরা রোমান্টিক হতে পারে, এরা গভীরভাবে কারো প্রতি আকর্ষিত হতে পারে, কিন্তু যৌন আকর্ষণ এদের মধ্যে কিন্তু থাকছে না একদম, তারা পড়ছে কিন্তু এই অ্যাসেক্সুয়ালের মধ্যে। আর প্লাস চিহ্নটা কেন দিয়েছি, প্লাস আমি তো দেইনি, এটা রিসার্চ দিয়েছে, যে যেখানে প্লাস চিহ্ন বলছে যে এইগুলো ছাড়াও আরো অনেক নতুন লিঙ্গ পরিচয় আসছে এবং পরবর্তীকালে স্বীকৃতি পাবেও, যেমন জেন্ডার ফ্লুইড বলো বা প্যানসেক্সুয়াল বলো, এই টার্মগুলো আসছে কিন্তু এখনো সেগুলো স্বীকৃতি পায়নি, হয়তো পরবর্তীকালে স্বীকৃতি পেলেও পেতে পারে। তাহলে এই জায়গা পর্যন্ত আমরা দেখলাম।